হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লেকচার নাম্বার 6 এ। সো আমাদের খুব প্রিয় একটা চ্যানেল যেটা হচ্ছে প্রোডিজি অফ কেমিস্ট্রি। এই চ্যানেলে দেখতে দেখতে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির 6টা লেকচার আজকে শেষ করতে যাচ্ছি। সো তোমরা সবাই আশা করি ভালোভাবে পড়াশোনা করছো, ভালোভাবে নোট ডাউন করছো, কারণ চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সো আজকের টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এর আগের ক্লাসে আমরা ড্যানিয়েল সেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর আজকের ক্লাসের লাস্ট মোমেন্টে গিয়ে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্যটা শিখে নিব। সো দেরি না করে চলো আমরা শিখে নিচ্ছি তড়িৎ বিশ্লেষ্য কোষ কি। আচ্ছা, সো এখানে আমি ডেফিনেশন লিখেছি, তোমরা নিশ্চয়ই জানো। আমি শুরু থেকে ডেফিনেশনটা লিখে ফেলি, তবে ডেফিনেশনটা বোঝার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি। দেখো, ফার্স্ট অফ অল তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে বলা হচ্ছে যে ইলেকট্রোলাইসিস। কি বলা হচ্ছে বলো? ইলেকট্রোলাইসিস। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে বলো, অনেকেও যারা বায়োলজি পড়েছো তারা জানো যে লাইসিস মানে ভাঙ্গন, জানো? ওকে, লাইসিস মানে কি? ভাঙ্গন। অ্যাকচুয়ালি এখানে কিসের ভাঙ্গন? এখানে হচ্ছে ইলেকট্রোলাইটের ভাঙ্গন। কেউ যদি আস্ক করে যে ফার্স্ট অফ অল ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রোলাইট, অর্থাৎ যার মধ্যে আয়ন আছে। আর লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন, অর্থাৎ এমন একটা ইলেকট্রোলাইটকে আমি ভাঙ্গন করব। সে ইলেকট্রোলাইট যে কোনো কিছু একটা হতে পারে, যেমন ধরো যে কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড যেখানে আয়ন থাকতে পারে। সহজ কথা, ইলেকট্রোলাইট কাকে বলে? ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যেখানে আয়ন থাকতে পারে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সে আয়ন উৎপন্ন করে। সো তাকে ভাঙলে আমি হচ্ছে কি তাকে ভাঙলে আমি কি পাবো? তাকে ভাঙলে আমি হচ্ছে কিছু বস্তু পাবো, কিছু প্রোডাক্ট পাবো। এবং ভাঙার যে সিস্টেমটা, সেই সিস্টেমকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস। কেন তাকে ইলেকট্রোলাইসিস বলা হচ্ছে? কারণ লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন, আর ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রোলাইট, অর্থাৎ যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভাঙ্গন করলে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস। অর্থাৎ আমাকে কেউ যদি আস্ক করে যে ভাইয়া লাইসিস মানে কি, তুমি বলবা লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন। কেউ যদি আস্ক করে লাইসিস মানে কি, তুমি বলবা লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন। কেউ যদি আস্ক করে ইলেকট্রো মানে কি, তুমি বলবা ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি। সহজ কথা, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি। আমি এটাকে চিন্তা করলাম ইলেকট্রোলাইট হিসাবে। আচ্ছা, ইলেকট্রোলাইট কেন বললাম? ইলেকট্রোলাইট বললাম হচ্ছে কারণ এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমি যদি বিয়োজন করাই, তাহলে সেখানে কি তৈরি হবে? আয়ন তৈরি হবে। সো বিয়োজনটাকে কি বলা হচ্ছে? ভাঙ্গন বলা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এটা কেন করলাম? কারণ আমাদের এখানে একটা টার্গেট আছে। টার্গেটটা কি? অবশ্যই সবকিছুর একটা টার্গেট থাকে। কিছু আস্ক করে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে খুবই সিম্পল। আমরা এখানে টার্গেটটা হচ্ছে যে আমরা এখানে একটা কি পাচ্ছি বলো? একটা ইলেকট্রিসিটি পাচ্ছি, যেটাকে বলা হয় ইলেকট্রিক এনার্জি। কি পাচ্ছি বলো? একটু ইংলিশে বলি, ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি মানে হচ্ছে তড়িৎ শক্তি। ওকে, আমরা এই তড়িৎ শক্তিটাকে আমরা কিসে কনভার্ট করব? সবাই আমাকে বলো। আমরা এটাকে কনভার্ট করব কেমিক্যাল এনার্জিতে। কোথায় কনভার্ট করব বলো বাচ্চারা? কেমিক্যাল এনার্জিতে। খুবই ইন্টারেস্টিং না এটা? কেমিক্যাল এনার্জিতে সেটাকে আমরা কনভার্ট করব। ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেককে হয়তো শুরুর দিকে দেখে একটু করে 5টা মিনিট দেখে বের হয়ে যাও, বাট লাস্টে যতই যাবা আমি কিন্তু গভীরে যাচ্ছি। সো দেখো, খেয়াল করে দেখো। আর আজকে কিন্তু অনেক স্লো পড়াচ্ছি। এর আগের ক্লাসে খুব তাড়াহুড়া করে পড়িয়েছিলাম, তাড়াহুড়া না আসলে একটু এনার্জেটিক ভাবে পড়িয়েছিলাম। আজকে কিন্তু ধীরে সুস্থে পড়াবো, কারণ টপিকটা বোঝার আছে। সো ইলেকট্রিক এনার্জিকে আমি কেমিক্যাল এনার্জি, অর্থাৎ আমি যদি বাংলাটা যদি লিখি, তাহলে তড়িৎ শক্তিকে কিছু রূপান্তরিত করবে? রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। খেয়াল করে দেখো, এর আগের ক্লাসে অর্থাৎ লেকচার নাম্বার 5 আমরা আলোচনা করেছিলাম ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলটা কি ছিল? আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতাম, অর্থাৎ আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতাম। কিভাবে? তড়িৎ শক্তিকে রূপান্তরিত করতাম বিদ্যুৎ শক্তিতে। আর এই তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে তার উল্টা, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের উল্টা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে ইলেকট্রিক এনার্জিটা ট্রান্সফার হবে কেমিক্যাল এনার্জিতে। আর ড্যানিয়েল সেল অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে কেমিক্যাল এনার্জিটা ট্রান্সফার হতো ইলেকট্রিক এনার্জিতে। শেষ। আস্তে আস্তে আরো বুঝবা। এখন এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? এই চিত্রটা কি? স্যার চিত্রটা তো বুঝলামই না। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা অপরিবাহী পাত্র, মানে তড়িৎ অপরিবাহী পাত্র। লিখে ফেলো সবাই, এটা হচ্ছে একটা তড়িৎ অপরিবাহী, অর্থাৎ এটা হচ্ছে নন কন্ডাক্টর, তড়িৎ অপরিবাহী পাত্র। অর্থাৎ এখানে যদি কারেন্ট থাকে, তুমি এই পাত্রটা যদি ধরাও বা পাত্রটাকে যদি টাচ করো, টাচ করছো, এখানে তোমার শক লাগবে না। সো একটা তড়িৎ অপরিবাহী পাত্র নিতে হবে। পাত্রের মধ্যে আমি 2টা তড়িৎদ্বার নিব। কয়টা নিব? 2টা তড়িৎদ্বার নিব। সো 2টা তড়িৎদ্বার নেওয়ার পরে এখানে হচ্ছে কি থাকবে বলো? এখানে হচ্ছে কি থাকবে? 2টা। আমাকে কেউ যদি বলো যে এখানে কি থাকবে বলো? এখানে কি থাকবে? 2টা পাত্র থাকবে। এখানে কি থাকবে বলো? 2টা কি থাকবে? পাত্র থাকবে। ওকে, এখানে কি থাকবে? সরি, এখানে কি থাকবে? 2টা ইলেকট্রোড থাকবে। 2টা তড়িৎদ্বার থাকবে। একটা তড়িৎদ্বার যেটা
প্লাসের সাথে যুক্ত, আর একটা তড়িৎদ্বার হচ্ছে মাইনাসের সাথে যুক্ত। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করে দেখো। সো এখানে আমি এই প্লাস জিনিসটাকে বলা হচ্ছে আমার, অনেককে বলবা ভাইয়া প্লাস জিনিসটাকে কি বলা হচ্ছে, মানে প্লাস তড়িৎদ্বারকে কি বলা হচ্ছে? প্লাস তড়িৎদ্বারকে বলা হচ্ছে এখানে অ্যানোড। স্যার অবাক হয়ে গেছেন, স্যার প্লাস কেমনে অ্যানোড হলো? লিখো লিখো সবাই। আর মাইনাস জিনিসটাকে বলা হচ্ছে, মানে মাইনাস তড়িৎদ্বারকে বলা হচ্ছে ক্যাথোড। অর্থাৎ এখানে আগের মতো ফর্মুলাগুলো ইউজ হবে না, মানে আগের ক্লাসে আমরা ইউজ করতাম হচ্ছে লন, মানে লোন আর আর সিপি। এখন এখানে আমরা নতুন কিছু আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পাউ। পাউ মানে কি? পজিটিভ অ্যানোড অক্সিডেশন, পাউ। আরটা হচ্ছে এন সি আর। সো পাউ মানে কি বলো? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। কেউ যদি আস্ক করে পাউ মানে কি, পাউ মানে কি, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল পি দিয়ে বোঝাচ্ছে পজিটিভ, পি দিয়ে বলতে বলছে কি? পজিটিভ। প্রথমটা পজিটিভ হবে, এরপরে এ দিয়ে বোঝাচ্ছে অ্যানোড, লিখে ফেলো সবাই। এরপর ও দিয়ে বোঝাচ্ছে অক্সিডেশন, সবাই লিখে ফেলো। ওকে, এরপরে ডান পাশেরটা হবে এনসিআর। এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে নেগেটিভ ক্যাথোড রিডাকশন। কেউ যদি আস্ক করে এনসিআর মানে কি বলো? নেগেটিভ ক্যাথোড রিডাকশন। ওকে, সো এখন স্বাভাবিক অনেক কেউ আমাকে আস্ক করবা, তাহলে ভাইয়া বাম পাশেরটা অ্যানোড বলতেছেন, তাহলে অ্যানোডে কি হবে? জারণ হবে নাকি অ্যানোডে বিজারণ হবে? দেখো অ্যানোডে আজীবন জারণ হতো, আমরা সবাই জানি অ্যানোডে আজীবন জারণ হয়, অর্থাৎ অ্যানোডে আজীবন অক্সিডেশন হয় আর ক্যাথোডে আজীবন বিজারণ হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে একটা জিনিসই জাস্ট ব্যতিক্রম আসছে, সেটা হচ্ছে কি? এখানে অ্যানোডটা পজিটিভ আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো মনে রাখার জন্য আমি তোমাকে লিখে দিয়েছি যে পাও এবং এনসিআর। কি লিখে দিয়েছি বলো? পাও এবং এনসিআর। কি লিখে দিয়েছি বলো? পাও এবং এনসিআর লিখে দিয়েছি। ওকে, এখন খেয়াল করে দেখো, আমি এখানে একটা জিনিস কি লিখবো দেখো, সেটা হচ্ছে দেখো যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিব। আমি কি নিব এখানে বলো? অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমি বিদ্যুৎ প্রবাহিত করব। দেখো আমি এখানে লিখলাম অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমি কাকে নিচ্ছি বলো? আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, আমি এখানে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি একটু করে যাতে বোঝা যায়। হ্যাঁ, আমি এখানে নিচ্ছি NaCl। তুমি বলছিলাম না যে একটা ইলেকট্রোলাইট নিতে হবে। সো অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমি এখানে কি নিলাম বলো? অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমি NaCl নিলাম। অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড দ্বারা আমি বিদ্যুৎ পরিবাহিত করলাম, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিত করলাম। তোমরা বলতে পারো যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে বিদ্যুৎ প্রবাহিত করলে, বিদ্যুৎ বলতে কোন বিদ্যুৎ? কেউ যদি আস্ক করে স্যার বিদ্যুৎ বলতে কি বিদ্যুৎ? কি বললাম দেখো, বিদ্যুৎ প্রবাহিত করলে। কোন বিদ্যুৎ এটা? অবশ্যই NaCl। সো বিদ্যুৎ যদি প্রবাহিত করি, দেখো অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে বিদ্যুৎ প্রবাহিত করলে NaCl বিশ্লেষিত হবে। আমাকে বলো কি হবে? NaCl বিশ্লেষিত হবে। আসলে হবে কিনা বলো? NaCl কি হবে? বিশ্লেষিত হবে। কিভাবে বিশ্লেষিত হচ্ছে একটু খেয়াল করে দেখি। তো ফার্স্ট অফ অল আমি NaCl কে কি করলাম? বিয়োজন করলাম। বিয়োজন মানে আসলে বিশ্লেষিত হওয়া। সো NaCl যখন সেটা অ্যাকুয়াস অবস্থায় থাকবে তখন বিশ্লেষিত হয়ে কি তৈরি করবে বলো? Na+ এবং ক্লোরিন মাইনাস। তো বিশ্লেষিত হয়ে সে কি করলো দেখো, এখানে লিখবা যে এখানে NaCl বিশ্লেষিত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। তা আমরা সবাই জানি সোডিয়াম প্লাসটাকে বলা হয় ক্যাটায়ন আর ক্লোরাইড আয়নটাকে বলা হয় অ্যানায়ন, কারণ মাইনাসটাকে অ্যানায়ন বলে আর পজিটিভটাকে ক্যাটায়ন বলে। তো এখন খেয়াল করে দেখো যে এদের একটা ইচ্ছা হচ্ছে কি জানো? চার্জ মুক্ত হয়ে যাওয়া। এদের একটা ইচ্ছা হচ্ছে কি? চার্জ মুক্ত হওয়া, কারণ চার্জ মুক্ত হলে তারা স্থিতিশীল হবে। তো তারা চার্জ মুক্ত হতে যাচ্ছে। তো এখন NaCl বিশ্লেষিত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় এবং সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন তারা উভয় চার্জ মুক্ত হতে চায়। এবং এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হওয়ার জন্য সোডিয়াম প্লাসটা যাবে কার কাছে? সোডিয়াম প্লাস হচ্ছে মানে সোডিয়াম প্লাস আয়নটা যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। ক্লোরাইড আয়নটা যাবে কার কাছে? অ্যানোডের কাছে। কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। এটা মাথায় মনে রাখা খুবই সিম্পল। ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে, অ্যানায়ন যাবে অ্যানোডের কাছে। কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। কিন্তু আস্ক করে কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। কি হওয়ার জন্য বলো? চার্জ মুক্ত হওয়ার জন্য। অর্থাৎ চার্জ মুক্ত হওয়ার জন্য ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে, অ্যানায়ন যাবে অ্যানোডের কাছে। কেন? খেয়াল করে দেখো, ক্যাটায়নটাকে
সোডিয়াম হচ্ছে আমরা সবাই জানি প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। সো প্লাস হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে কার কাছে বলো? অবশ্যই ক্যাথোডের কাছে। আর অ্যানায়ন যাবে কার কাছে বলো? অবশ্যই অ্যানোডের কাছে। কেন? কারণ অ্যানোডে প্লাস আছে, ক্যাটায়নে মাইনাস আছে। অ্যানোডে কি আছে? সরি, অ্যানোডে প্লাস আছে, ক্যাথোডে কি আছে? মাইনাস আছে। সো এই ক্যাথোডটা যাচ্ছে, অর্থাৎ ক্যাথোডে আসতেছে কে? অবশ্যই ক্যাটায়ন। আর অ্যানোডে কে আসছে? অ্যানায়ন। কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। তো আমি আসলে লিখবো কিভাবে? আমি ফার্স্টে লিখবো যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎ দ্বারে বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম ক্লোরাইড, মানে একটা ইলেকট্রোলাইট, একটা ইলেকট্রোলাইট বলতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আমরা জানি সোডিয়াম প্লাস আয়নটা হচ্ছে এখানে ক্যাটায়ন, ক্লোরাইড আয়নটা হচ্ছে এখানে অ্যানায়ন। তো সো এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন তারা উভয় চার্জ মুক্ত হতে চায়। সো চার্জ মুক্ত হওয়ার জন্য সোডিয়াম প্লাস যাবে কার কাছে? ক্যাটায়নের কাছে। মানে সরি, সোডিয়াম প্লাস ক্যাটায়নটা যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। আর অ্যানায়ন ক্লোরাইড আয়ন যাবে কার কাছে? অ্যানোডের কাছে। সো তারা চার্জ মুক্ত হবে। তারা কি হবে? চার্জ মুক্ত হবে। কেন চার্জ মুক্ত হবে সেটা আমরা আলোচনা করব। খুবই সিম্পল। চার্জ মুক্ত হওয়ার জন্য তাদের কি দরকার? খেয়াল করে দেখো, সোডিয়াম প্লাস চার্জ মুক্ত হওয়ার জন্য সে কি করবে? এবং ক্লোরাইড আয়ন চার্জ মুক্ত হওয়ার জন্য সে কি করবে? দেখো, চার্জ মুক্ত হওয়ার জন্য কি করবে সেটা আমরা খুবই সিম্পল ভাবে জানি। ফার্স্ট অফ অল অ্যানোডে কি হয় আজীবন আমরা জানি? অ্যানোডে অক্সিডেশন, অর্থাৎ অ্যানোডে জারণ হয়। একটু দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখি। অবশ্যই দেখা যাচ্ছে। সো আমরা সবাই জানি অ্যানোডে কি হয়? অ্যানোডে কি হয় বলো? অ্যানোডে কি হয়? জারণ হয়, অর্থাৎ এই অক্সিডেশন মানে জারণ হয়। তো জারণ কিভাবে হয়? সে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে? ক্লোরিন আয়নে পরিণত হবে। আচ্ছা, ক্লোরিন আয়নে পরিণত হবে না, সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। কিন্তু একটা জিনিস সেখানে মিস্টেক আছে, যেটা আমরা আসলে ভুল করে থাকি। সেটা হচ্ছে এখানে কখনো ক্লোরিনটা স্টেবল থাকে না। ক্লোরিন পরমাণু কখনো স্টেবল থাকে না, ক্লোরিন অণু স্টেবল থাকে, পরমাণু কখনো স্টেবল থাকে না। সো এটাকে অণু করতে হবে। অণু জানি, এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু। সো অণু কিভাবে আমি আনবো? খুবই সিম্পল। আমি জাস্ট চিন্তা করবো যে 2 মোল নিব। আমি এখানে সোডিয়াম ক্লোরাইড আমি 2 মোল নিতে পারি না। সাপোজ আমি 2 মোল নিলাম। সো 2 মোল নিলে ক্লোরাইড আয়ন কত মোল? 2 মোল। সো 2 মোল, অর্থাৎ সে 2টা ইলেকট্রন কি করবে? এখন 1 মোল ক্লোরাইড আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সো 2 মোল ক্লোরাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। মিলে কি হয়েছে? ক্লোরিন, এবং সেটা হয়ে যাবে Cl2, অর্থাৎ সেটা হবে গ্যাসীয় প্রোডাক্ট। এবং এখানে কিভাবে? তো দেখো, খুবই চার্জ মুক্ত হয়ে গেছে। ঠিক সেম ভাবে এটা হচ্ছে কি হয়েছে বলো? এটা অ্যানোডে রিঅ্যাকশন হয়েছে না? কারণ অ্যানোডে সবসময় জারণ হয়। অর্থাৎ এটা কি ছিল বলো? অ্যানায়ন। অ্যানায়ন কার কাছে গেছে? অ্যানোডের কাছে। সো অ্যানোডের কাছে গিয়ে সে জারণ হয়েছে। আবার ক্যাটায়ন যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। কিন্তু সে গ্রহণ করবে, কারণ ক্যাথোডে সবসময় কি হয়? ক্যাথোডে কি হয়? সবসময় বিজারণ হয়। ক্যাথোডে সবসময় কি হয়? বিজারণ হয়। ক্যাথোডে সবসময় রেড মানে হচ্ছে বিজারণ। আর অ্যানোডে কি হয়? অক্স মানে কি? জারণ। সো সেই ক্ষেত্রে সোডিয়াম প্লাস সেই ইলেকট্রন গ্রহণ করবে একটা। এই জায়গায় তোমরা ভুল করে ফেলো। অ্যানোডে যতটা ইলেকট্রন ত্যাগ হবে, ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। কি বললাম? অ্যানোডে যতটা ইলেকট্রন ত্যাগ হবে, ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। সো মিলে কি তৈরি করলো বলো? 2 মোল সোডিয়াম তৈরি করলো। অর্থাৎ এখানে সুন্দর করে কি হলো? তারা চার্জ মুক্ত হলো। এবং এখানে লাভটা কি? লাভটা হচ্ছে এখানে একটা লাভ আছে। লাভটা হচ্ছে তুমি যখন এটা আমি আসলে বিক্রিয়া করি না এখনো, আমি বিক্রিয়া একটু পরেই করব। আমি তোমাদেরকে একটু ডেফিনিশন দেখাবো, এরপর আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবো, এরপর আমি তোমাকে রুলস এবং রেগুলেশন গুলো লিখে দিব। তবে তার আগে আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আসলে সে কিভাবে চার্জ মুক্ত হয়। চার্জ মুক্ত হওয়ার সিস্টেম হচ্ছে এটাই যে ক্লোরিন, এটা তো অবশ্যই সলিড স্টেটে যাবে। এটা অবশ্যই সলিড স্টেট, এটা লেখা না লেখা সেম কথা। অবশ্য দেখো সলিড স্টেটে যাবে। সো খেয়াল করে দেখো যে এখানে অ্যানোডে কি হচ্ছে? জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। দুইটা যখন আমি বিক্রিয়াটা লিখবো তখন আমি পাচ্ছি সমগ্র কোষ বিক্রিয়া। তো সমগ্র কোষ বিক্রিয়া এখন তোমাকে লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখে রাখো যে চার্জ মুক্ত সে অ্যাকচুয়ালি সে কিভাবে হচ্ছে? এভাবে হচ্ছে। অর্থাৎ এখানে তার বিজারণ ঘটছে, আর এখানে তার কি ঘটছে? জারণ ঘটছে। এখানে তার বিজারণ ঘটছে, এখানে তার কি ঘটছে? জারণ ঘটছে। এভাবে সে চার্জ মুক্ত হতে চায়। মাথায় ঢুকছে? আচ্ছা, সো আমাকে কেউ যদি আস্ক করে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি, তুমি বলবা তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে হচ্ছে আমি একটা ইলেকট্রোলাইট দিব। ইলেকট্রোলাইটটা কি হবে? সংশ্লেষিত হবে, অর্থাৎ বিয়োজিত হবে। বিয়োজিত কিভাবে হবে? অর্থাৎ বিশ্লেষিত হবে। কিভাবে হবে? এভাবে হবে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন। এবং তারা যখন বিশ্লেষিত হচ্ছে তখন তারা চার্জ মুক্ত হতে চাইবে। চার্জ মুক্ত হওয়ার জন্য যেখানে ক্যাটায়ন থাকবে সেটা যাবে ক্যাথোডের কাছে। মনে রাখবা C4C, ক্যাটায়ন ক্যাথোড। দেখছো মিলে গেছে, ক্যাটায়ন ক্যাথোড আর অ্যানায়ন যাবে অ্যানোডের কাছে। কি হওয়ার জন্য? চার্জ মুক্ত হওয়ার জন্য। আর আমাদের কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা পাও এবং এনসিআর। বাম পাশেরটা আজীবন পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ডান পাশেরটা আজীবন ক্যাথোড নেগেটিভ ক্যাথোড রিডাকশন। তবে একটা কথা বলে রাখি, যখন তুমি তড়িৎ রাসায়নিক কোষ পড়বা তখন লোন এবং RRCP, আর যখন তুমি তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়বা তখন পাও এবং এনসিআর।
আমার মনে হয় যথেষ্ট আমি ক্লিয়ার করেছি। এখন ভাইয়া আপনাদেরকে যেটা আলোচনা করতে হবে, এটা আমি মুছে দিচ্ছি। এখন আপনাদেরকে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে রুলসগুলো একটু লিখতে হবে। কিছু রুলস আছে, রুলসগুলো না লিখলে তুমি কখনো কি পারবা না, অর্থাৎ তুমি কখনো বিক্রিয়াগুলো করতে পারবা না। সো বিক্রিয়াগুলো করার জন্য রুলসগুলো লিখতে হবে। তার আগে তুমি তড়িৎ বিশ্লেষক কোষের ডেফিনেশনটা একবার দেখে নাও। ডেফিনেশনটা একবার দেখে নাও। দেখে নিয়েছো স্যার? দেখে নিয়েছি। ও ডেফিনেশনটা কি বললাম দেখো, খেয়াল করে দেখো। বললাম যে যন্ত্রসজ্জায় একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে, বাহ্যিক উৎস বলতে আমি একটা বাইরে থেকে একটা সোডিয়াম ক্লোরাইড আনলাম, এবং সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা কি করবে, আমার ইলেকট্রিসিটি কি করবে, প্রোভাইড করবে। অর্থাৎ ইলেকট্রিসিটি আমাকে কি দিবে, আমাকে ইলেকট্রিসিটি দিয়ে সাহায্য সহযোগিতা করবে। সো এই ইলেকট্রিসিটি যেটা দিচ্ছে সেটা কি সোডিয়াম ক্লোরাইড, এবং সেটা বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থ উৎপন্ন হবে। এই যে বললাম না, সোডিয়াম উৎপন্ন হচ্ছে, ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষক কোষ। অর্থাৎ তড়িৎ বিশ্লেষক কোষের টার্গেটটা হচ্ছে কি জানো, প্রোডাক্ট তৈরি করা, গ্যাস তৈরি করা, সলিড স্টেট তৈরি করা, মানে এটার কাজটা হচ্ছে এটাই। বাট আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ আলোচনা করেছিলাম সেখানে আমাদের কাজ ছিল বিদ্যুৎ তৈরি করা। বাট এখানে আমি নিজে থেকে বিদ্যুৎ দিচ্ছি, তড়িৎ বিশ্লেষক কোষে আমি নিজে থেকে বিদ্যুৎ দিব এবং সেখানে প্রোডাক্ট তৈরি হবে। সো এখন খেয়াল করে দেখো, এখন আমাদের যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি কি নিয়ামক লাগবে। অবশ্যই নিয়ামক ছাড়া কখনো হবে না। সো নিয়ামকগুলো একটু নিয়ে আলোচনা করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় মাঝে মাঝে পরীক্ষা আসে। সো নিয়ামকগুলো কি আলোচনা করবে খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল এখানে আমাদের ইলেকট্রোলাইটের ধরনটা যেরকম সেরকম দিলে হবে না ভাইয়া। যেমন আমি 1 নম্বর যদি দিই, ইলেকট্রোলাইটের ধরন নিয়ে একটু আলোচনা করি। অনেককে ভাবতে পারো যে ইলেকট্রোলাইটের ধরন কিরকম হতে পারে। ওকে দেখো, তুমি এখানে জৈব যৌগ দিতে পারবা না। অনেককে বলতে পারো ভাই এখানে আমি কি ইথানল দিব, আমি কি এখানে বেনজিন দিব, আমি এখানে কার্বন টেট্রাক্লোরাইড দিব, ঠিক আছে। আমি জৈব যৌগ দিতে পারবো না, এবং সকল অজৈব যৌগ দেওয়া যাবে না, ঠিক আছে। আমি এখানে জৈব যৌগ দিতে পারবো না, তাহলে আমি কাদেরকে দিতে পারবো? ইলেকট্রোলাইট আমি কাকে ধরতে পারবো? ইলেকট্রোলাইট আমি কাকে ধরতে পারবো? যারা আয়ন উৎপন্ন করতে পারবে। সহজ কথা, যারা কি উৎপন্ন করতে পারবে বলো? যারা আয়ন উৎপন্ন করতে পারবে। সো তুমি লিখে রাখো, যারা আয়ন উৎপন্ন করতে পারবে তারাই হচ্ছে ইলেকট্রোলাইট। যেমন তুমি এখানে সুগার দিতে পারবে না, চিনি দিতে পারবে না, লবণ দিতে পারবা, তবে সুগার দিলে সুগার চিনি কখনো কি করে না, তড়িৎ পরিবহন করে না। সো যেমন ধর এক্সাম্পল হিসেবে, যেমন সবচেয়ে ভালো এক্সাম্পল তুমি যাকে নিতে পারো, যেমন আজকে আমরা এগুলোই করব এক্সাম্পল হিসেবে। আমরা এখানে আলোচনা করব NaCl, আমরা এখানে আলোচনা করব MgCl2, আমরা এখানে আলোচনা করব AlCl3, এগুলো আমরা আলোচনা করব এটসেট্রা এটসেট্রা, আর অনেকগুলো থাকবে, এগুলো আমরা আলোচনা করব। যেমন HCl দিতে পারো, HCl কিন্তু কি তড়িৎ পরিবহন করতে পারবে, এটসেট্রা এটসেট্রা, এগুলো দিতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রোলাইটের অবস্থাটা কিরকম হতে পারে, মানে ইলেকট্রোলাইট কোন স্টেটে দিবে। যেমন তোমাদের বইয়ে লেখা থাকে যে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করো, গাঢ় জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করো, লঘু জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করো। অনেক ধরনের পরীক্ষা প্রশ্ন দেওয়া থাকে, কোনটা করবা তুমি খেয়াল করে দেখো। যেমন ধরো ইলেকট্রোলাইট বলা হচ্ছে, ইলেকট্রোলাইটের অবস্থাটা মানে দশাগুলো কিরকম হবে। সো অবস্থা হচ্ছে কিরকম হতে পারে, নরমালি অবস্থা হচ্ছে 2 ধরনের হতে পারে। যেমন তোমাদের বইয়ের মধ্যে যেভাবে লেখা থাকে সেভাবে লিখছি। 2 ধরনের অবস্থা দেওয়া থাকতে পারে। যেমন একটা অবস্থা দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় মল্টেন, মানে বিগলিত। মল্টেন মানে কি? বিগলিত। যেমন তোমাদের পরীক্ষা বইয়ের মধ্যে লেখা থাকে যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড জলীয়, মানে বিগলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করো। এরপর একটা দেওয়া থাকতে পারে অ্যাকুয়াস মানে কি? জলীয়। মনে থাকবে? ভেরি গুড, শেষ। আচ্ছা, এরপরে ইলেকট্রোলাইটের কোয়ান্টিটি কিরকম হতে পারে, মানে কোয়ান্টিটি বলতে সেটা কি ঘনত্ব হবে, মানে ঘনত্বটা কিরকম, মানে ঘনত্ব কি বেশি ঘন হবে, মানে তার নাকি লঘু হবে, মানে কনসেন্ট্রেশন কিরকম হতে পারে, মানে বেশি ঘন নাকি বেশি লঘু। লঘু মানে হচ্ছে হালকা। আমি যদি বলি ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন, তুমি 2 ভাবে বলতে পারো। যেমন একটা বলতে পারো তুমি হচ্ছে লঘু বলতে পারো। লঘু মানে কি? যেটাকে ইংলিশে বলে ডাইলুট, ইংলিশটা সময় মাথায় রাখো। এবং আরেকটা বলে কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেডকে আসলে বলা হয় ঘন। কি বলা হয়? ঘন। কনসেন্ট্রেটেড। একটা হচ্ছে লঘু, আরটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড। বুঝা গেছে ভাইয়ারা এবং আপুরা? সো এরপরে চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে আমাদের ইলেকট্রোড নিয়ে একটু আলোচনা করি। ইলেকট্রোড মানে কি? তড়িৎদ্বার।
আমি বাংলা ইংলিশ দুটো মিলে লিখবো। ইলেকট্রোড হচ্ছে তড়িৎদ্বার। যেমন তোমাদের বইয়ে লেখা থাকে যে ইলেকট্রোডটা আসলে দুইভাবে হতে পারে। নরমালি কয়ভাবে হতে পারে? দুইভাবে। একটাতে তুমি সক্রিয় দিতে পারো, যেমন আমরা যখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম নিষ্ক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলতে গ্রাফাইট অথবা প্লাটিনাম। তো এখানে তুমি সক্রিয় দিতে পারো অথবা তুমি এখানে নিষ্ক্রিয় দিতে পারো। তবে এখানে কাকে প্রেফার দেওয়া হয়? অবশ্যই নিষ্ক্রিয়কে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার যারা থাকবে তাদেরকে দিয়ে হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ করে থাকি। কেন? কারণ তারা হচ্ছে রিঅ্যাকশন করতে পারে না, মানে তারা কোনো প্রকার ডিস্টার্ব করবে না। অর্থাৎ এখানে যে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন যে হচ্ছে সুন্দর করে ক্যাটায়নের কাছে যাচ্ছে, অ্যানায়নের কাছে যাচ্ছে, সুন্দর করে বিক্রিয়া করতেছে। কেন করতেছে জানো? কারণ এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার আছে। তুমি সক্রিয় তড়িৎদ্বার বলতে কারা কারা? আমি তোমাকে বলিস, তুমি যদি বলো ভাই সক্রিয় তড়িৎদ্বার বলতে কারা কারা, সক্রিয় তড়িৎদ্বার হচ্ছে যেমন ধরো জিঙ্ক, যেমন ধরো কপার, যেমন ধরো ম্যাঙ্গানিজ, যেমন ধরো আয়রন, এগুলো হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার কারা জানো? প্লাটিনাম, গ্রাফাইট, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার। অর্থাৎ আমরা সবসময় এদেরকে টাচ করব, এদেরকে নিব। সো সক্রিয় তড়িৎদ্বারকে আমরা ধরবো না। এটা হচ্ছে আমাদের কিছু রুলসের মধ্যে পড়বে যে ইলেকট্রোলাইট তুমি ইচ্ছা মতো নিতে পারবে না, যারা আয়ন উৎপন্ন করে তাদেরকে নিতে পারবা। ইলেকট্রোলাইটের অবস্থাটা বলতে মোলটেন এবং অ্যাকুয়াস নিতে পারো, এবং কনসেন্ট্রেশনটা তুমি লঘু নিতে পারো অথবা কনসেন্ট্রেটেড নিতে পারো। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে ঘন। আর ইলেকট্রোড হচ্ছে তুমি সক্রিয় নিতে পারো, নিষ্ক্রিয় নিতে পারো, তবে সবচেয়ে বেশি প্রেফার করা হয় কাকে? এটাকে। কারণ সক্রিয় নিলে সমস্যা আছে, বিক্রিয়া করতে সমস্যা হবে। কারণ ইনঅ্যাক্টিভ যারা আছে তারা কি করে? তারা রিঅ্যাকশন করে ফেলে। তো সেজন্য অনেক সময় কি হয়? আয়ন উৎপন্ন বলতে কি হচ্ছে? তারা চার্জ মুক্ত হতে পারে না। অর্থাৎ এখানে একটা জিনিস হচ্ছে কি জানো? যে এখানে তুমি যখন আয়নগুলোকে চার্জ মুক্ত হতে যাচ্ছ, আয়ন বলতে কোনটা? ওই যে আমার ইলেকট্রোলাইটের মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে তুমি চার্জ মুক্ত হওয়াতে চাচ্ছ। তো চার্জ মুক্ত হওয়ার জন্য কি করতে হয় বলো? চার্জ মুক্ত হওয়ার জন্য সে ক্যাটায়নের কাছে যাবে, অ্যানোনের কাছে যাবে। কিন্তু তুমি সেখানে যদি অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় তড়িৎদ্বার দিয়ে থাকো তাহলে এই আয়নগুলো সহজে চার্জ মুক্ত হতে পারে না। সহজে কি হতে পারে না? চার্জ মুক্ত হতে পারে না। মাথায় ঢুকছে কিছু? ওকে, এখন জানা যাচ্ছে উৎপাদ তৈরির কিছু রুলস। আমি এটা মুছে দিচ্ছি। কেউ যদি বলো তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে পারবা, সেটা মুছে দিচ্ছি। যে যন্ত্রসজ্জা একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থ। একাধিক কেন হচ্ছে একটু পরে আলোচনা করতেছি। যে ভাইয়া একাধিক কেন হচ্ছে একটু বলেন। একাধিক নতুন পদার্থে কিভাবে পরিণত হচ্ছে? একাধিক নতুন পদার্থে পরিণত হলে তখনই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, আচ্ছা, মাথা ঢুকছে? ওকে, এখন উৎপাদ তৈরির রুলস গুলো খেয়াল করে দেখো। উৎপাদ তৈরির রুলস, আমাদের টার্গেট কি জানো? প্রোডাক্ট, মানে আমরা উৎপাদ তৈরি করব। আচ্ছা, এক নম্বর হচ্ছে আমাদেরকে যে ইলেকট্রোড মানে যে তড়িৎদ্বার দেওয়া থাকবে সেটাকে নিষ্ক্রিয় ভাবতে হবে। মানে তড়িৎদ্বার কখনো তোমাকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ বলে দেওয়া থাকবে না, তুমি সেটাকে কি ভাববা? নিষ্ক্রিয় ভাববা, অর্থাৎ সেটাকে ইনঅ্যাক্টিভ ভাববা। মানে ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড ভাবতে হবে। আমি ইংলিশে লিখে দিচ্ছি যে ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড ধরে নিবা, দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক ধরে নিবে। তোমাদেরকে রুলস লিখে দিচ্ছি। 2 নম্বর রুলস হচ্ছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া আগে লেখার চেষ্টা করবে। অ্যানোডে সংঘটিত বিক্রিয়া আগে লেখার চেষ্টা করবে, এরপরে ক্যাথোডের বিক্রিয়াটা লিখবে। আচ্ছা, এটা কিছু রুলস। 3 নাম্বার রুলস দেখো, অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়া হবে, এটা আমি আগে আলোচনা করেছিলাম মনে হয়। কোথায় আলোচনা করেছিলাম মনে আছে? এগুলা অ্যানোডে যতটা ইলেকট্রন আগে আলোচনা করেছিলাম। অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়া হবে ক্যাথোডে ততটা ইলেকট্রন
গ্রহণ হবে। শেষ ভাই, এখন কাজ শেষ, এখন আমরা তাহলে শুরু করতেছি। আসো চলো প্র্যাকটিসে শুরু করি, অর্থাৎ অ্যাপ্লিকেশনে। কিছুই না পড়া, আসলে দেখো ইলেকট্রোকেমিস্ট্রি ইজ ফান। এখন দেখলে তুমি নিজে হাসবা, স্যার এতটা ইজি ইলেকট্রোকেমিস্ট্রি, পানিবাদ। এখন আমি তোমাকে বললাম বিগলিত সোডিয়াম ক্লোরাইড, প্রথম প্রশ্ন যেটা দেওয়া থাকে আমাদের বইয়ের মধ্যে সেটা সলভ করতেছি। বিগলিত কি বললাম? বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করো। একটা সব করব, টেনশন নিও না, সব করব। বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে বলছে, স্যার পারবো এটা? খুবই সিম্পল, একটু করে দেখেন। বিগলিত মানে ফার্স্ট অফ অল মোলটেন। ওকে, আচ্ছা আমরা সবাই জানি NaCl কে যদি আমি বিয়োজন করি, ফার্স্ট আগে বিয়োজন করবা, বিয়োজন করলে আমরা সবাই জানি Na+ এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তো তুমি এখানে লিখে দিবা, আমরা জানি সোডিয়াম প্লাসটা হচ্ছে কি, নিজের মধ্যে করে লিখো, আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো সোডিয়াম প্লাসটা আমরা সবাই জানি ক্যাটায়ন, ক্লোরাইড আয়নটা কি জানি? অ্যানায়ন। সো এখানে ক্যাটায়নটা যাবে কার কাছে? ক্যাথোডের কাছে চার্জ মুক্ত হওয়ার জন্য। আর অ্যানায়নটা কার কাছে যাবে? অ্যানোডের কাছে চার্জ মুক্ত হওয়ার জন্য। তো এখন লিখবা যে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া। কি লিখবা বলো? অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া। সো অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া কিভাবে লিখবা খেয়াল করে দেখো। সোডিয়াম প্লাস নাকি ক্লোরিন মাইনাস, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে চলে যাচ্ছে? ক্লোরিনে। যেহেতু ক্লোরিন কোনো স্টেবল পরমাণু হচ্ছে না, মানে স্টেবল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি ক্লোরিন 2 মোল নিব। একটু আগে আলোচনা করেছিলাম যে এই ভুলটা করবে না, 2 মোল নিবা ক্লোরিন, এবং সেটা হয়ে গেছে গ্যাস। সেটা গেলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়া হবে, কি বললাম? অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়া হবে, ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। সো ক্যাথোড বলতে কোনটা? সোডিয়াম প্লাস। সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? এই জায়গায় ভুল করে ফেলেছি আমরা। সো কি হবে? বুঝতে পারছো? ওকে, শেষ। তাহলে আমি এখন একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি, সমগ্র কোষ বিক্রিয়াটা। কি লিখবো বলো? সমগ্র কোষ বিক্রিয়া। তো সমগ্র কোষ বিক্রিয়া লিখলে আমি বুঝতে পারবো যে ওইখান থেকে কি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমি তড়িৎ বিশ্লেষণ করে আমি কি পেলাম, মানে আমার প্রোডাক্টটা কি। তো সমগ্র কোষ বিক্রিয়া আমি কি পাচ্ছি বলো? আমি এখানে পাচ্ছি খুব আরামসে করি 2 ক্লোরিন মাইনাস প্লাস 2 সোডিয়াম প্লাস। কারণ সমগ্র কোষ বিক্রিয়া তুমি অ্যাড করলে এটা আর এটা কাটাকাটি যাবে না। ওকে, সো কি হচ্ছে দেখো, কি প্রোডাক্ট বের হচ্ছে? একটা ক্লোরিন গ্যাস বের হচ্ছে, বাকি হচ্ছে 2 মোল সোডিয়াম। এবং আমি চাইলে এই দুটা জিনিসকে চাইলে আমি এইভাবে লিখতে পারি। সো 2 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে আমি 1 মোল ক্লোরিন গ্যাস পাচ্ছি, এমন সেটা কতটা ইলেকট্রন আদান প্রদান হলে বলো? অবশ্যই 2টা ইলেকট্রন আদান প্রদান হলে। অর্থাৎ 2 মোল ইলেকট্রন আদান প্রদান হলে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে আমি 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি। অর্থাৎ 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 2 মোল ইলেকট্রন, কারণ 2টা ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে আমি 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি। শেষ। এটাই মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে আমি কয়টা ইলেকট্রন দিতে পারি। আচ্ছা, এখানে আমি যদি 2 মোল না দিয়ে আমি যদি 4 মোল বলতে পারি, তাহলে 4 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে আমি কয়টা ক্লোরিন গ্যাস পাবো, মানে কয় মোল ক্লোরিন গ্যাস পাবো। সো এটা যদি 2 মোল হয়, এটা যদি 4 মোল হয়, তাহলে নিশ্চয়ই সবগুলোকে 2 দ্বারা গুণ করবা। সো এখানেও 4 মোল ইলেকট্রন আর এখানেও 2 মোল ক্লোরিন গ্যাস। সো তুমি বলতে পারো যে 4 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে 2 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন হতে হলে
কত মোল ইলেকট্রন স্থানান্তর করতে হবে? আনসার হচ্ছে 4 মোল। এখান থেকে পরীক্ষা এমসিকিউ তে প্রশ্ন আসে যে এত মোল ইলেকট্রন স্থানান্তর হলে কত মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, অথবা এত মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করার জন্য কত মোল ইলেকট্রন স্থানান্তর করা লাগবে। আশা করি আমাদের আনসার বোঝানো শেষ শেষ শেষ। ওকে, ভেরি গুড। এখন আমি একটা কাজ করি, আমি এখন তো ইজিগুলো করবো না, আমি এখন কোডিংগুলো করি। স্যার আবার কোডিং বলতে কি? মানে কোডিং বলতে যেগুলো তোমাদের সমস্যা হয়, যেমন ধরো তোমাদের বইয়ে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর অন্য কিছু তেমন একটা আলোচনা নাই। আমি একটা কাজ করি, আমি সোডিয়াম ক্লোরাইড না দিয়ে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিই। স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমি পারবো, তার আগে আমি একটু দেখি ভিডিও সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে, মাশাআল্লাহ। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি লিখলাম। খেয়াল করে দেখো অ্যানোডের রিঅ্যাকশনটা কি হবে। আচ্ছা আমি একটা কাজ করি, আগে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি বিয়োজন করি, সবাই জানো যে ম্যাগনেসিয়াম 2+ এবং 2 ক্লোরাইড মাইনাস, তাই না? আচ্ছা, সো এই ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে কার কাছে? ফার্স্ট অফ অল দেখো এটা প্লাস না, প্লাস যাবে ক্যাথোডের কাছে, সরি প্লাস হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে, আর এই অ্যানায়ন যাবে কার কাছে? অ্যানোডের কাছে। সো খেয়াল করে দেখো অ্যানোডের সংগঠিত বিক্রিয়া নিশ্চিত লিখে ফেলো তো ভাইয়ারা এবং আপুরা, লিখে ফেলো যে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া কিভাবে লিখবো? সো 2 ক্লোরাইড মাইনাস সে 2টা ইলেকট্রন ত্যাগ করে সেখানে ক্লোরিন গ্যাসে উৎপন্ন হবে। আর ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাথোডের কাছে যাবে, ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া লিখে ফেলবা। সো ম্যাগনেসিয়াম 2+ সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে কিসে পরিণত হবে বলো? ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে, বুঝা গেছে? ম্যাগনেসিয়াম ধাতুতে, ম্যাগনেসিয়াম 2+ অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, সে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। সো এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড। ওকে, সো আমি এখন দুটো যদি সামগ্রিক কোষ বিক্রিয়া লিখি, কি লিখলাম বলো? সামগ্রিক কোষ বিক্রিয়া যদি লিখে ফেলি তাহলে আমি কি পাচ্ছি বলো? আমি পাচ্ছি এখানে যে ম্যাগনেসিয়াম 2+ এবং 2 ক্লোরাইড মাইনাস, তাদের মধ্যে ইলেকট্রন স্থানান্তর হয়েছে কয়টা? 2টা, মিলে পাচ্ছি ক্লোরিন এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম। সো ক্লোরিন হচ্ছে গ্যাস। ওকে, সো এখানে আমি n ইকুয়াল টু কত বসাতে পারি? এত। সো 2 মোল ইলেকট্রন স্থানান্তর হলে আমি এখানে ম্যাগনেসিয়াম আর যদি ক্লোরিন যদি অ্যাড করি তাহলে 1 মোল পাচ্ছি না। এখানে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে আমি 2 মোল ইলেকট্রন স্থানান্তর হলে আমি কি পাচ্ছি বলো? আমি 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি, 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি। বোঝা গেছে? ভেরি গুড। এখন চলে যাচ্ছি AlCl3 তে। সো সেম প্রশ্ন, আবার সেম প্রশ্ন AlCl3, যার কারণে এটা আবার মুছে দিতে হবে। দেখো একই প্রশ্ন দিয়ে আবার কয়েকটা বুঝাই ফেলতে পারতেছি। দেখো AlCl3 এটাই সুবিধা। AlCl3 এটাকে বিয়োজন করলে Al3+ এবং 3 ক্লোরিন মাইনাস, তাই না? ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অ্যালুমিনিয়াম এটা যাবে অবশ্যই অ্যানোডের কাছে, কারণ অ্যানায়ন। আর এটা যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। এখানে নরমালি হয়টা কি খেয়াল করে দেখো যে ক্লোরিন সে নরমালি ইলেকট্রন কিন্তু গ্রহণ করে কয়টা? ত্যাগ করে কয়টা? একটা। ধর একটা ত্যাগ করছে, বাট এখানে আসলে অ্যাকচুয়ালি আছে কত মোল জানো? 3 মোল ক্লোরিন। এই জায়গায় আমাদের একটু সমস্যা আছে, কারণ আমাদের আসলে এখানে তৈরি হবে গ্যাস, মানে ক্লোরিন অণু। কি তৈরি হবে জানো? ক্লোরিন অণু তৈরি হবে। সো ক্লোরিন অণু করতে গেলে কি করতে হয় জানো? ফার্স্ট অফ অল তুমি যখন 2 মোল দিছো, এখন লিখবা না কিও, ধর আমি তোমাকে শেখাচ্ছি 2 মোল দিছো, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। বাট এখানে সে তো 2টা ইলেকট্রন ত্যাগ করবে না, এখানে সে ইলেকট্রন ত্যাগ করবে কিন্তু 3টা, কারণ 3 মোল ক্লোরিন আছে। সে কিন্তু ত্যাগ করবে কয়টা? 3টা। এখন তুমি কি করতে পারো আমাকে বলো? তুমি কি করতে পারো এখন? খেয়াল করে দেখো এই জায়গাটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে তুমি যদি এটাকে তুমি যদি 3 দ্বারা গুণ করতে পারো, বা এটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করতে পারো, একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা সমাধান করার জন্য অবশ্যই ক্যাথোডটা সহ আগে লিখতে হবে, কারণ সমতাকরণ করতে হয় আমাদেরকে। তুমি যখন ক্যাথোড যখন লিখবা, তুমি এখানে পাচ্ছ কি? অ্যালুমিনিয়াম 3+, সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, সবাই জানো। এখন লিখবা না কিও, সে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। সো এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাও তো হচ্ছে না। কি করা যায়? এখানে আছে কয়টা? 3টা, এখানে আছে 2টা। তো আমি তোমাকে একটু আগে বলেছিলাম অ্যানোডে যতটা ছাড়বে ক্যাথোডে ঠিক ততটা গ্রহণ হবে। সো অ্যানোডে ছাড়ছে কয়টা? 2টা। ক্যাথোডে ছাড়ছে কয়টা? মানে ক্যাথোডে গ্রহণ করেছে কয়টা? 3টা। তাহলে হবে না। কি করা যায় বলো? এটাকে আমি যদি 3 দ্বারা গুণ করতে পারি, এটাকে আমি 2 দ্বারা যদি গুণ করতে পারি, তাহলে আমার সমতাকরণ পসিবল। সো সমতাকরণ পসিবল কিভাবে? 3 কিভাবে
বলো -6 ইলেকট্রন, কিভাবে বলো 3 ক্লোরিন মাইনাস। ঠিক আছে, আচ্ছা 3 মোল ক্লোরিন, এটা কি দেখো না 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 সরি সরি, এটা তো আসলে ভুল হয়েছে আমার, এক্সট্রিমলি সরি। এটা তো হচ্ছে, এটা আগে কি ছিল 2 ছিল না, এটা হবে 6, 3 দ্বারা গুণ করছি না, 6 হবে এখন। ঠিক আছে, ওকে ভেরি গুড। ঠিক সেম ভাবে দেখো অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম 2 তে পরিণত হচ্ছে। সো এই জায়গায় আমি কি করতে পারি, এটাকে 2 দ্বারা গুণ করলে এখন হয়ে যাচ্ছে 6, এখন এখানে হয়ে যাচ্ছে কত 2। এখন বোঝা গেছে? ওকে, সো আমি এটা কি করলাম, দুইটাকে যোগ করে দিলাম। সো যোগ করলে কি আসে আমাকে বলো, বাঁকা হয়ে গেছে, সরি 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 সরি, যোগ করলে কি আসে দেখো 2Al3+ এবং 6Cl মাইনাস, যোগ করলাম, যোগ করলে আসে 3Cl2 প্লাস 2Al। সো এটা হবে গ্যাস আর এটা হবে সলিড। এখন খেয়াল করে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি রকম, এটাকে আমি এও যোগ করতে পারি 2AlCl3, হয়েছে না? ক্লোরিন কয়টা হয়েছে? 6টা হয়েছে না? এই দেখছো পারফেক্টলি 6টা হয়েছে, 3 দুগুণ 6, এবং 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে আমি 6টা ইলেকট্রন স্থানান্তর করলে আমি 3 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি 3 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারি। অনেকে এটা কনফিউশনে ভুগতে পারো, আমি আরেকবার দেখাচ্ছি, হয়তো আমার একটু ফার্স্ট একটু মিস্টেক ছিল, সেজন্য অনেক কেউ নাও বুঝতে পারো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অ্যানোডে তুমি যখন যাবা তখন তুমি কি করবা, তুমি হচ্ছে নরমালি তুমি জানো হচ্ছে ক্লোরিন কয়টা ইলেকট্রন ত্যাগ করে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে পরিণত হবে ক্লোরাইড আয়নে, সরি ক্লোরিন পরমাণুতে। কিন্তু আমরা জানি সে স্টেবল হয় না, সেজন্য আমি এখানে 2 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই। এবার আমি যখন অ্যালুমিনিয়াম লিখলাম, অ্যালুমিনিয়াম লেখার পর আমি দেখলাম অ্যালুমিনিয়াম 3+, সে অবশ্যই 3টা ইলেকট্রন গ্রহণ করবে চার্জ মুক্ত হওয়ার জন্য। তো এখন এখানে আছে 3টা, এখানে আছে 2টা, পসিবল না। এটাকে 2 দ্বারা গুণ করো, এটাকে 3 দ্বারা গুণ করো, শেষ। এটাকে 3 দ্বারা গুণ করলে 6, 6Cl - 6, বাকিটা আগের মতো হয়ে গেছে। তো আমার মনে আশা করি এবার বুঝতে পারছো, বুঝা গেছে? এখন আমি একটু ডিফারেন্ট টাইপের কিছু করাবো, যেগুলো সাধারণত করানো হয় না। সেটা হচ্ছে কিরকম দেখো, খুবই ইন্টারেস্টিং এগুলা। যেমন ধরো এটা বিগলিত ছিল না, আমি এটাকে এখন নিয়ে গেলাম অ্যাকোয়াস। আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে একটু বুঝাই। যেমন তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে যে জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে। এখন দেওয়া আছে জলীয়, এখন মল্টেন না। জলীয় মানে কি বুঝো, সেখানে কি থাকবে, পানি থাকবে। সো সেখানে একটা হচ্ছে পানি আছে, যাকে আমি ভাঙলে পাচ্ছি H+ এবং OH-। সেখানে আবার কি আছে NaCl, যাকে আমি ভাঙলে পাচ্ছি Na+ এবং ক্লোরাইড মাইনাস। এখানে খেয়াল করে দেখো আগে ছিল মোলটেন, অর্থাৎ সেটা বিগলিত, আর এখন হচ্ছে জলীয়। এখানে খেয়াল করে এখন ক্যাটায়ন চলে আসছে কয়টা জানো, 2টা। অ্যানায়ন চলে আসছে তাও 2টা। তাহলে সেই ক্ষেত্রে একটা সিরিজ ফলো করতে হবে। কি ফলো করতে হবে বলো, সিরিজ ফলো করতে হবে। আচ্ছা কেন সিরিজ ফলো করতে হবে, কারণ আমি যখন অ্যানোডে বিক্রিয়া দিব, অ্যানোডে যাবে অবশ্যই, মানে অ্যানায়ন যাবে অ্যানোডের কাছে। তো এখানে তো অ্যানায়ন তো 2টা আছে, কে যাবে, কে আগে চার্জ মুক্ত হওয়ার জন্য যাবে। আবার এখানে ক্যাটায়ন আছে 2টা, সো কে আগে যাবে চার্জ মুক্ত হওয়ার জন্য। সো ক্যাটায়নের ক্ষেত্রে সিরিজ হচ্ছে এটা যে লি আগেরটাই, লি কে কে না ডট 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 ম্যাকগাইভার এলে, লিখে ফেলো ম্যাকগাইভার এলে, লি কে কে না ম্যাকগাইভার এলে, মিয়া যেন করি ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে, হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এটা হচ্ছে আমাদের সিরিয়ালটা, ওকে। আচ্ছা অ্যানায়ন সিরিয়ালটা দিয়ে দিচ্ছি। নাসা কবে আইলো হাই, স্যার কি নাসা কবে আইলো, নাসা, আচ্ছা সরি নাসা হচ্ছে এটা NO3- আর এটা হচ্ছে SO4 2-। সো নাসা কবে আইলো হাই, নাসা কবে আইলো হাই, এটা হচ্ছে অ্যানায়নটা আর এটা হচ্ছে ক্যাটায়নটা। এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি মাইনাসেরটা, এটা হচ্ছে পজিটিভ। এটা সবগুলো পজিটিভ না, পজিটিভই ছিল। সো খেয়াল করে দেখবা সবগুলোর ক্ষেত্রে হচ্ছে এরকম যে উপর থেকে নিচে গেলে
আমার রিডাকশন পটেনশিয়াল, আমি ইংলিশে লিখতেছি, বিজোড় বিভব বাড়তে থাকে। ঠিক সেম ভাবে এটা উপর থেকে নিচে গেলে আমার রিডাকশন পটেনশিয়াল বাড়তে থাকে। আবার নিচ থেকে উপরে গেলে আমার অক্সিডেশন পটেনশিয়াল বাড়তে থাকে। কি বললাম? অক্সিডেশন পটেনশিয়াল, ওপি বাড়তে থাকে। আর উপর থেকে নিচে গেলে আরপি বাড়তে থাকে। উপর থেকে নিচে গেছে আরপি বাড়বে, নিচ থেকে উপরে গেলে ওপি। সেম এখানেও কাহিনী সেম, নিচ থেকে উপরে গেল ওপি বাড়বে। কে বাড়বে? ওপি বাড়বে। এই জিনিসটা একটু মাথায় ঢুকছে কিনা একটু আমাকে বলো। ঢুকছে? আচ্ছা, মাথায় যদি ঢুকে থাকে তাহলে এখন আমরা এইচ প্লাস এবং সোডিয়ামের মধ্যে কে আগে বিজারিত হবে? কারণ এই যাবে অ্যাকচুয়ালি, এই যে প্লাস হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। সো ক্যাথোড মানে বিজারণ, কে আগে বিজারিত হওয়ার জন্য লাফাবে? যার বিজারণ বিভব বেশি সে আগে বিজারিত হবে, অর্থাৎ সে আগে চার্জ মুক্ত হতে চাইবে। সো চার্জ মুক্ত কে হতে চাইবে? এখানে হাইড্রোজেন নাকি সোডিয়াম? হাইড্রোজেন নাকি সোডিয়াম? এই যে হাইড্রোজেন আর সোডিয়াম কই? সোডিয়াম অনেক উপরে। সো আমাকে বলো বিজারণ বিভব কার বেশি? হাইড্রোজেনের বেশি নাকি সোডিয়াম? মনে রাখবা উপর থেকে নিচে গেলে বিজারণ বিভব বাড়তে থাকে। গত ক্লাসে যারা এটা বুঝো না, লেকচার নাম্বার 4 দেখে আসবা, 4 এ পড়াই ফেলছি। সো অবশ্যই হাইড্রোজেন যাবে। সো হাইড্রোজেন যাবে কোথায়? ক্যাথোডে। সো এখন আমি হাইড্রোজেনটা আগে লিখবো না, তবে আমি হাইড্রোজেনটা আগে লিখে ফেলি যে হাইড্রোজেন প্লাস। বাট এখানে অ্যাকচুয়ালি আলোচনা হবে কাকে নিয়ে? এখানে অ্যাকচুয়ালি আলোচনা হবে ক্লোরিন এবং ওএইচ নিয়ে। ক্লোরিন এবং ওএইচ নিয়ে কে আগে চান্স পাবে? প্রশ্ন আসতে পারে, কে আগে চান্স পাবে? খেয়াল করে দেখো, এটা একটু বেসিক বোঝার আছে। অনেককে বলবা ক্লোরিন এবং ওএইচ এর মধ্যে ক্লোরিন আগে চান্স পাবে না ওএইচ আগে চান্স পাবে। অনেকে বলবে স্যার ওএইচ আগে চান্স পাবে, কেন জানেন? স্যার উপর থেকে নিচে গেলে সে আগে চার্জ মুক্ত হবে। যেমন পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি চার্জ মুক্ত হবে, নিচের কোনটি চার্জ মুক্ত হবে? ক্লোরাইড আয়ন, ওএইচ আয়ন, নাকি আয়োডিন আয়ন, নাকি হচ্ছে SO4 2- আয়ন? অনেক সময় মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে, এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসে। তো আমরা কি বলি যে উপর থেকে নিচে গেলে আমাদের রিডাকশন পটেনশিয়াল বাড়তে থাকে, আর নিচ থেকে উপরে গেলে অক্সিডেশন পটেনশিয়াল কি করে? বাড়তে থাকে। সো রিডাকশন পটেনশিয়াল বাড়া মানে হচ্ছে সে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়া। কি বললাম? রিডাকশন পটেনশিয়াল বাড়া মানে হচ্ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়া। অর্থাৎ উপর থেকে যতই নিচে থাকবে ততই চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। অর্থাৎ ধরো অপশন হচ্ছে এটা, নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমাকে যদি বলো নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে, তুমি বলবে আনসার হচ্ছে বি, কারণ সবচেয়ে নিচে হচ্ছে এটা। কারণ নিচের কোনটি চার্জ মুক্ত হবে, অর্থাৎ যার রিডাকশন পটেনশিয়াল বেশি সেটাই আগে চার্জ মুক্ত হবে। নোট করে ফেলো, যার রিডাকশন পটেনশিয়াল বেশি সেটা আগে চার্জ মুক্ত হবে। কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু এটা না, মানে এখানে আমরা কিন্তু এই কনসেপ্টটা আলোচনা করব না। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এখানে অ্যানোডে কি হয়? আমরা সবাই জানি অ্যানোডে অক্সিডেশন হয়, জারণ হয়। সো অক্সিডেশন মানে তো জারণ। আমাকে বলো জারণ বিভব উপর থেকে নিচে বাড়ে নাকি নিচ থেকে উপরে বাড়ে? অবশ্যই নিচ থেকে উপরে বাড়ে। কি বললাম? নিচ থেকে উপরে গেছে ওপি বাড়বে, উপর থেকে নিচে আসছো আরপি বাড়বে, উপর থেকে নিচে আসছো আরপি বাড়বে। আবার নিচ থেকে উপরে গেছো ওপি বাড়বে। সো ওপি কার বেশি? ক্লোরিনের বেশি নাকি হচ্ছে ওএইচ এর বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি, অবশ্যই ক্লোরিনের বেশি। সো এখানে ক্লোরিনটা হচ্ছে কি করবে? অ্যানোডে আগে বিক্রিয়া করার জন্য কি করবে? প্রিফারেবল হবে। অর্থাৎ সবচেয়ে বেশি পছন্দনীয় কে? ক্লোরিন, মানে সিলেক্ট কি হবে? এখানে ক্লোরিনের চাপ চাচ্ছে হচ্ছে কি অ্যানোডে বিক্রিয়া করানোর জন্য, এবং ওএইচ চাচ্ছে অ্যানোডে বিক্রিয়া। বাট এখানে যাবে কে? চান্স কে পাবে? অবশ্যই ক্লোরাইড আয়ন পাবে। কারণ রিজনটা হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে বা প্রিফার পাওয়ার ক্ষেত্রে এখানে অপশন কাকে দেওয়া হচ্ছে? অবশ্যই ক্লোরাইডকে। সো আমি এখানে এই জায়গায় কি দিব? ক্লোরাইড আয়ন দিব। এই জায়গায় আশা করি তোমাদের বোঝানো হয়েছে। এবং ইলেকট্রন সে ছেড়ে দিয়ে সে পরিণত হয়েছে কি? Cl2। অনেকের ক্ষেত্রে কনফিউশন থাকতে পারে Cl2 কেমন হয়েছে। আচ্ছা দেখো Cl2 হয়েছে এভাবে শেষ। আচ্ছা অনেকের ক্ষেত্রে কনফিউশন থাকতে পারে, একটু ওয়েট করো, ভিডিও দেখে চলে যাবা না। অনেকে এখন বের হয়ে গেছে, আই এম শিওর। দেখো বের হওয়ার দরকার নেই, এটা H+ না? H+ এখানে অবশ্যই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানোডে যতটা ছাড়বে ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। অর্থাৎ সরি, এটা H2 হবে, এক্সট্রিমলি সরি, এটা H2 হবে, H2 এবং এটা গ্যাস। আমি যদি ন্যাট রিঅ্যাকশন লেখা স্টার্ট করি, ন্যাট রিঅ্যাকশন কিভাবে লিখবো? ন্যাট রিঅ্যাকশন হচ্ছে এরকম যে আমি এখানে 2 ক্লোরিন মাইনাস প্লাস 2H+ আমি এখানে একসাথে যোগ করলাম, এবং এখানে পাচ্ছি ক্লোরিন গ্যাস, এবং এখানে পাচ্ছি হাইড্রোজেন, তাই না?
ওকে, সো 1 মোল HCl থেকে অথবা 1 মোল লাইক 2 মোল HCl থেকে 2 মোল HCl থেকে আমি এখানে কত মোল ক্লোরিন পাচ্ছি? 1 মোল ক্লোরিন গ্যাস আমি পাচ্ছি, এবং সেটা কত ইলেকট্রন আদান প্রদান হলে? 2টা ইলেকট্রন আদান প্রদান হলে, তো 2টা ইলেকট্রন স্থানান্তরিত হলে আমি 1 মোল ক্লোরিন গ্যাস পাচ্ছি এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। মাথায় কিছু ঢুকছে? আচ্ছা, এখন আসি রিয়েল কনফিউশনে। স্যার এখন এই জিনিসটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা, পরীক্ষায় জলীয় NaCl দিছে না? যেমন তোমাদের বইয়ের মধ্যে, হাজারি স্যারের বইয়ের মধ্যে দিছে জলীয় NaCl এর গাঢ়, অর্থাৎ জলীয় গাঢ়। গাঢ় মানে হচ্ছে কি? কনসেন্ট্রেটেড। স্যার এখন যদি এটা দেওয়া থাকে আমাদের বইয়ের মধ্যে, স্যার এটা দেওয়া আছে, তো জলীয় কনসেন্ট্রেটেড গাঢ় NaCl এর পরিবিশ্লেষণ করো। আচ্ছা, এটা যদি দেওয়া থাকে তখন কিভাবে করব? তখনও সেম ভাবে করতে হবে। বাট একটা কথা বলে রাখি, তখন কিন্তু হচ্ছে মাথায় রাখবা, তখন কিন্তু তোমার গতানুগতিক ওয়েটা ফলো হবে না। কেন? কারণ তোমাদের বইয়ের মধ্যে একটা রিজন দেওয়া থাকে। রিজনটা কি জানো? তুমি বলতে পারো স্যার এখানে প্রোডাক্ট কয়টা আছে, যেমন আমি যদি বলি NaCl এর মধ্যে অবশ্যই Na+ এবং ক্লোরিন মাইনাস, আর পানির মধ্যে H+ এবং OH-। ওকে ফাইন, এটা স্যার বোঝা গেছে। এখানে স্যার H+ এবং সোডিয়ামের মধ্যে কে যাবে? যেমন ক্যাটায়নের ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন নেই, যেটা সবচেয়ে বেশি নিচে তাকে সিলেক্ট করা হবে, কারণ তার বিজরণ বিভব বেশি, কারণ এই ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে। তো ক্যাথোডের কাছে কারা যাবে? যার বিজরণ বিভব বেশি, কারণ ক্যাথোডে কি হয়? বিজরণ হয়। তো যার বিজরণ বিভব বেশি যাবে, অবশ্যই H+ যাবে। এটা আমি বুঝা গেছি, এটা আমি বুঝতে পারছি। কিন্তু ক্লোরিন আর OH এর মধ্যে এখন কে যাবে? এখনো যাবে কিন্তু ক্লোরিন। কেন জানো স্যার কেন ক্লোরিন যাচ্ছে? কারণ এখন আছে গাঢ় কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে বুঝো, এখানে ক্ষেত্রে কোনো রুল ফলো হবে না, কারণ কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, গাঢ় মানে হচ্ছে ঘন, অর্থাৎ NaCl এর পরিমাণ এতই বেশি, মানে NaCl এর মধ্যে ক্লোরিনের পরিমাণ এতই বেশি যে এখানে ক্লোরিনটাই হচ্ছে প্রিফারেবল হবে, OH হবে না। এমন একটা রিজন এটাও বলতে পারো যে এখানে উপর থেকে নিচে গেলে রিডাকশন পটেনশিয়াল বাড়তে থাকে, আবার নিচ থেকে উপরে গেলে অক্সিডেশন পটেনশিয়াল বাড়তে থাকে। যেহেতু এটা অ্যানায়ন, আমি শুধু স্টুডেন্টদেরকে এভাবে পড়াই, যেহেতু সেটা অ্যানায়নের কাজটা হচ্ছে অ্যানোডে যাওয়া, আর অ্যানোডে সে কি হবে? জারিত হবে। সো জারণ ঘটানোর জন্য কাকে প্রিফার দেওয়া হবে এখানে? আমাকে বলো, ক্লোরিন নাকি OH? অবশ্যই ক্লোরিন। কেন? কারণ নিচ থেকে উপরে গেলে জারণ ক্ষমতা বাড়তেছে। কার জারণ ক্ষমতা বাড়তেছে? ক্লোরিনের নাকি হচ্ছে OH এর? জারণ ক্ষমতা বলতে জারিত হওয়ার ক্ষমতা বাড়তেছে। জারিত হওয়ার ক্ষমতা কার বাড়তেছে? ক্লোরিন নাকি OH এর? আরে ভাই, নিচ থেকে উপরে গেলে জারণ বিভব বাড়ে। সো যার জারণ বিভব বেশি তাকে তুমি সিলেক্ট করবা। কেন? কারণ সে যাচ্ছে কিন্তু অক্সিডেশন হতে। সো অক্সিডেশন হওয়া দেখো, খেয়াল করে দেখো, সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে তুমি কাকে চুজ করছো? হাইড্রোজেনকে। কেন? কারণ তার বিজরণ বিভব বেশি, উপর থেকে নিচে গেলে বিজরণ বিভব বাড়তে থাকে। এখন তুমি যদি এটার সময় রিডাকশনের ক্ষেত্রে তুমি যদি এটা চুজ করতে পারো, তাহলে অক্সিডেশনের সময় এটা কেন চুজ করবা না? নিজেকে প্রশ্ন করো, ক্লোরিন আর OH এর মধ্যে তুমি কেন OH কে চুজ করতেছো? OH এর তো জারণ বিভব কম, তো জারণ বিভব এটার ক্ষেত্রে যদি মানতে পারো, তাহলে এটার ক্ষেত্রে মানতে কি সমস্যা? এটার ক্ষেত্রে তুমি ইজিলি বলতেছো ভাই হাইড্রোজেনের বিজরণ বিভব বেশি, সেজন্য হাইড্রোজেন কি হচ্ছে? হ্যাঁ, এখন মনে মনে এই তো এই চেহারার রূপটা দেখে বুঝে গেছি। ও স্যার বুঝা গেছে, মাথায় কিছু ঢুকছে? স্যার তাকায় আছেন কেন এদিকে? তোমার দিকে, তোমাকে বলতেছি। এটা আমি বলতেছি হচ্ছে হাইড্রোজেন যেহেতু বিজরণ বিভব বেশি তাকে চুজ করছো, এখন তার বিজরণ বিভব বেশি নাকি জারণ বিভব বেশি? OH এর জারণ বিভব বেশি নাকি ক্লোরিনের জারণ বিভব? অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু আমি জারণ বিভব দেখবো, জারণ বিভব অবশ্যই ক্লোরিনের বেশি, তো আমি তাকে চুজ করব। শেষ। তখন আর এখানে যেমন তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে এটা গাঢ় সোডিয়াম ক্লোরাইড হওয়ার কারণে এটা কি ঘনত্ব বেশি, সেজন্য ঘনত্ব বেশি আমি ক্লোরিনকে চুজ করলাম। এত কাহিনী রাখো, এটাই মাথায় রাখো। শেষ। আমার মনে হয় এখানে আর কোনো কনফিউশন নেই। সো সেমই আনসার। দেখো, জলীয় গাঢ় NaCl দেওয়া অথবা জলীয় NaCl দেওয়া, দুইটাই সেম আনসার আসবে। দুইটাই 2 মোল HCl থেকে 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। শেষ। আচ্ছা, এখন একটু নতুন পড়াতে আসি। খেয়াল করে দেখো, এখন একটু ডিফারেন্ট। এখন আমি কি করলাম? গাঢ় দিই নাই, আমি বললাম জলীয়। গাঢ় দিব না, আমি এখন দিব লঘু NaCl। কি দিলাম? লঘু NaCl। এখন লঘু দিলে একটা সমস্যা আছে। লঘু মানে বুঝো, লঘু মানে হচ্ছে যেখানে পানির পরিমাণ বেশি, যেখানে পানির পরিমাণ বেশি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লঘু। তাহলে খাইছে ধরা। এখন কি করবা? এখন দুনিয়ার কোনো রুলই ফলো হবে না। যেখানে পানির পরিমাণ বেশি পানিকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখো, H+ এবং OH- সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখন তুমি যখন লিখবা অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া লিখো, অ্যানোডে ক্লোরিন আসবে নাকি OH আসবে, এই জায়গায় এখন ধরা খেয়ে যাবা। লঘু যখন দিবে অর্থাৎ ডাইলুট যখন দিবে, খেয়াল করে দেখো, লঘু যখন দিবে অথবা ডাইলুট যখন দিবে তখন ক্লোরিন চান্স পাবে না। কেন? কারণ ডাইলুট মানে হচ্ছে পানির পরিমাণ বেশি, ডাইলুট মানে ঘন। যেমন পায়েস রান্না করলাম, পায়েসের মধ্যে পানির পরিমাণ বেশি নাকি কম? পানির পরিমাণ বেশি নাকি কম? যেমন পায়েসটা আমি কি করলাম,
লঘু করলাম, লঘু করলে পানির পরিমাণ কি হয়, বেড়ে যায়, আর ঘন করলে পানির পরিমাণ কমে যায়। সো লঘু করছি, পানির পরিমাণ বেড়ে গেছে। সো পানির পরিমাণ বেড়ে গেলে এখানে রিঅ্যাকশন কে করবে, পানি করবে। সো এখানে আমি OH এবং ক্লোরিনের মধ্যে কাকে চুজ করবো জানো, OH আর ক্লোরিন ভার্মে যাক, মানে দরকারই নাই। অনেককে বলতে পারো স্যার এটা কি রুল ফলো করবে না, এটার ক্ষেত্রে রুল ফলোই হবে না, কারণ এখানে আমি রুল ফলো করবো না কেন, কারণ এখানে OH এর পরিমাণটা বেশি। সো অ্যানোডে এখানে OH জারিত হবে, জারিত হয়ে সে পরিণত হবে OH এ। এখন দুনিয়াতে OH বলতে কোনো কিছু আছে নাই। সো কি করো, OH আরেক মোল নাও, আরেক মোল নিয়ে সে কি হয়েছে, পানি তৈরি করছে, বাট এখানে আরেকটা অক্সিজেন তৈরি হয়ে গেছে। এই অক্সিজেনটা আবার স্টেবল না, একে আবার স্টেবল করো, এখন তৈরি হয়ে গেছে O2। OH একটা ইলেকট্রন ত্যাগ করছে, OH এ পরিণত হয়েছে। একটা ইলেকট্রন কেন ত্যাগ করবে জানো, কারণ তার চার্জ আছে একটাই, মানে চার্জ -1। সো সে এটাকে দূর করার জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং সে পরিণত হয়েছে OH এ। OH এবং OH দুটো যোগ করে সে তৈরি হয়েছে পানি, পানি এবং অক্সিজেন। এখন এই অক্সিজেন তো স্টেবল না, এটাকে স্টেবল করার জন্য আমি এখানে অক্সিজেন গ্যাস তৈরি করলাম। এখন খেয়াল করি এখানে অক্সিজেন আছে কয়টা, 2টা। তো আমি একটা কাজ করি, এখানে যেহেতু অক্সিজেন আছে 2টা, আমি এখানে 2 মোল অক্সিজেন দিয়ে দিই। এটা যদি আমি 2 দিই তাহলে অবশ্যই এটাকে 2 দিতে হবে, এটাকে 2 দিতে হবে, এটাকে 2 দিতে হবে। স্যার কি করলেন এটা, খেয়াল করে দেখো, এখানে অক্সিজেন আছে কয়টা, 2টা, সমতাকরণ করতেছি, এটাই সিস্টেম। এখানে অক্সিজেন আছে কয়টা, 2টা। এটা যদি অক্সিজেন 2টা হয়, এখানেও 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে, কারণ একটা তো 2 দেওয়া মানে সবগুলোকে 2 দিতে হবে। তুমি বলতে পারো এই অক্সিজেন 2 কেন দিচ্ছেন, কারণ এখানে 2টা অক্সিজেন আমি সমত মানে স্টেবল করার চেষ্টা করছি। সো 2টা অক্সিজেন যেহেতু এখানে দেওয়া হয়েছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 2টা মানে হচ্ছে এখানে 4টা OH মাইনাস হয়েছে, এবং সে 4টা OH মাইনাস 4টা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, এবং মিলে কি হয়েছে, 4OH হয়েছে। মিলে কি হয়েছে বলো, 4OH হয়েছে। স্যার জিনিসটা বুঝি নেই, আচ্ছা আবার দেখাচ্ছি। এভাবে আসলে বারবার দেখানো হয় না, তবে আরেকবার দেখাচ্ছি, অনেক সময় নাও বুঝতে পারো। যেমন ধরো OH, সে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা, একটা, মিলে কি হয়েছে বলো, OH। ওকে, এখন OH যেহেতু স্টেবল না, OH এবং OH আরেক মোল বিক্রিয়া করে তারা তৈরি করলো কি, পানি প্লাস অক্সিজেন। অক্সিজেন যেহেতু স্টেবল না, আবার অক্সিজেন তৈরি করে কি তৈরি করলো, O2। এখন আমি কি করলাম, যেহেতু এখানে O2 আসছে, তাহলে এখানে 2 মোল ছিল, এখানে 2 মোল ছিল, এখানে 2 মোল ছিল, এখানে 2 মোল হবে। এমন যেহেতু এটা 2 2 4 হয়ে গেছে, তাহলে এটা 4, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 4। শেষ। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। এরপরে আসো ক্যাথোডে। ক্যাথোডে অবশ্যই কে যাবে বলো, ক্যাথোডে অবশ্যই হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন বলতে কার হাইড্রোজেন, অবশ্যই H+ যাচ্ছে, H+। এখন H+ কি করবে খেয়াল করে দেখো, আমি বললাম অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়া হবে, ক্যাথোডে ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। সো ক্যাথোডে কিভাবে গ্রহণ হচ্ছে, অবশ্যই অবশ্যই 4 মোল দিয়ে দিবা। 4 মোল দিলে কি হচ্ছে দেখো, সমতাকরণ কিভাবে করছি, স্যার আপনি মুখস্থ করছেন। আচ্ছা আমি কিভাবে করছি দেখো, ফার্স্ট অফ অল H+ নরমালি কি করে জানো, সেই ইলেকট্রন একটা ত্যাগ করে হাইড্রোজেনে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয়। যদি 2টা হতো, এখন খেয়াল করে দেখো, যেহেতু এখানে ইলেকট্রন কয়টা ছাড়ছে, 4টা না, তো এটাকে 4 করে দিলাম, 2 দ্বারা গুণ করলাম। সো 2 দ্বারা গুণ করলে এটাও 4, এবং 2 দ্বারা গুণ করছো, তাহলে 2 × 4। বুঝে গেছে? জিনিসটা একটু পজ করে চিন্তা করো সবাই, আশা করি বুঝে ফেলবা। সো এখন কি হয়েছে দেখো, আমি এখন কি করলাম, আচ্ছা অ্যানোডে আমি সংগঠিত কোষ বিক্রিয়াটা একটু গুছিয়ে লিখি। স্যার কিভাবে গুছিয়ে লিখবেন দেখো, 4OH মাইনাস, 4টা ইলেকট্রন সে ত্যাগ করছে, এবং সে কি কি পাইছে, সে পাইছে 4OHটাকে আমি লিখবো না, সে পাইছে 2 মোল পানি, সে পাইছে অক্সিজেন। এটাই হচ্ছে আমাদের অ্যানোডের কোষ বিক্রিয়া। আর ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া কোনটা, এটাই। এটাকে তুমি এখন দাও 1 নাম্বার ইকুয়েশন দাও, আপনি এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। এখন কাটাকাটি করো, মিলে কিছু দেখো, 4OH মাইনাস প্লাস 4H প্লাস। আচ্ছা এখানে আমরা একটা জিনিস লিখতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে এখন লিখে দিব। স্যার কোন জিনিস লিখতে ভুলে গিয়েছেন, এগুলো সবগুলো পানি হচ্ছে, এখানে দেখো অক্সিজেন হচ্ছে গ্যাস, এটাও গ্যাস। এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে লাস্টে কি দর্শক আয়নগুলো যোগ করতে হবে, যেটাকে বলা হয় উপজাত। সেটা হচ্ছে কি জানো, যেমন এটা কি 4 মোল পানি না, এখানে সোডিয়াম প্লাস এবং OH যেটা এক্সট্রা থেকে গেছে না, সেটা ছিল দর্শক আয়ন, এগুলো থেকে যাবে, অর্থাৎ এগুলো হবে এরকম করে। আমি খেয়াল করে দেখো, আমি বুঝাচ্ছি একটু।
সোডিয়াম প্লাস, অর্থাৎ এগুলো কিন্তু হচ্ছে রিঅ্যাকশন করে ফেলবে লাস্টে, এবং বিক্রিয়া করে কি হয় দেখো 2 মোল পানি প্লাস অক্সিজেন প্লাস 2 মোল হাইড্রোজেন, এবং লাস্টে গিয়ে যোগ হয়েছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গায় খেয়াল করে দেখো 4 মোল পানি থেকে 4 মোল, খেয়াল করে দেখো 4 মোল পানি থেকে সে কয়টা ইলেকট্রন, 4 মোল পানি থেকে সে কয়টা ইলেকট্রন যদি স্থানান্তর করে 2 মোল পানি পাওয়া যাবে, অথবা 1 মোল অক্সিজেন পাওয়া যাবে, অথবা 1 মোল অক্সিজেন গ্যাস, অথবা 2 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। অথবা এটা বলতে পারো যে 2 মোল পানি পাওয়ার জন্য কতটা ইলেকট্রন স্থানান্তর হওয়া লাগে, 4 মোল। কতটা মোল? 4 মোল, কারণ এগুলো সবগুলো ছিল 4 মোল করে। আশা করি বোঝানো শেষ। অর্থাৎ এখানে আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি ডাইলুট বলে, রিমেম্বার যদি ডাইলুট বলে তাহলে সেখানে অগ্রাধিকার কে পাবে? প্রায়োরিটি পাবে পানি। প্রায়োরিটি কে পাবে? পানি পাবে। আর বাকিগুলোর ক্ষেত্রে সেম কাহিনী। বোঝা গেছে? সো আমার মনে হয় আমি এখানে বুঝে গেলাম। বাকিগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, যতটুকু বোঝানো দরকার ছিল ততটুকু বুঝিয়েছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। সো আমি এখানে NaCl লোগোটা বুঝিয়েছি, NaCl গাঢ়টা বুঝিয়েছি, NaCl মানে কনসেন্ট্রেটটা বুঝিয়েছি, NaCl অ্যাকোয়াসটা বুঝিয়েছি, এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আলোচনা করেছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আলোচনা করেছি। এবং তুমি এখন নিচ থেকে করো যে এখানে তুমি এখন প্র্যাকটিস করো, সবাই প্র্যাকটিস করো। স্যার প্র্যাকটিস কি করব? তুমি এখন করবা ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্র্যাকটিস করো। তুমি এখন ম্যাগনেসিয়াম ব্রোমাইডের পরে তুমি এখানে প্র্যাকটিস করো অ্যালুমিনিয়াম সালফেট প্র্যাকটিস করো। এগুলো তুমি সবগুলো প্র্যাকটিস করো। মনে রাখবা যদি তোমাকে যদি পরীক্ষায় যদি বলে যে ডাইলুট হলে তখন মনে রাখবা যে এখানে প্রায়োরিটি কে পাবে? OH। আর যদি ডাইলুট না বলে যদি কনসেন্ট্রেটেড বলে তাহলে অবশ্যই পানি কখনো প্রায়োরিটি পাবে না চার্জ মুক্ত হওয়ার জন্য, ক্লোরাইড আয়নই পাবে। মাথায় ঢুকছে? শুধু ডাইলুটের ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? এটা। আর যদি ডাইলুট না হয়ে অর্থাৎ লঘু না হয়ে যদি ঘন বলে তাহলে প্রায়োরিটি কে পাবে? এটা। আচ্ছা অনেক সময় ডাইলুট এবং লঘু কিছু দেওয়া থাকে না, যদি বলে যে জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ করো, এখন সেটা কি ডাইলুট নাকি সেটা ঘন বুঝবো কেমনে? ধরে নিবা সেটা ঘন। জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ করো, আমার কথা বিলিভ করার চেষ্টা করো। পরীক্ষা দেখবা যে ইসতিয়াক ভাইয়ের কথা মনে পড়ছে, ইসতিয়াক ভাই এটা বলছিল, মনে পড়বে। যদি বলে পরীক্ষায় যে জলীয় NaCl তড়িৎ বিশ্লেষণ করো, লঘু বলে নাই, ঘন বলে নাই, ধরে নিবে সেটা ঘন। অর্থাৎ সেখানে প্রায়োরিটি কি পাবে? ক্লোরাইড আয়ন। OH পাবে না। OH তখনই পাবে যখন সেটা জলীয় হবে। সরি, OH তখনই পাবে যখন সেটা কি হবে? ডাইলুট হবে। সো এখন এর পরের টপিকটা হচ্ছে, আমি একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের সাথে তড়িৎ রাসায়নিক কোষের কি পার্থক্য। কারণ দুইটা আলোচনা করছি, পার্থক্যটা কি সেটা আলোচনা করব। সো আমাদের টপিক হচ্ছে এটা, এখানে শেষ। এরপর টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের সাথে তড়িৎ রাসায়নিক কোষের কি পার্থক্য। ওকে, এখন আমরা দেখে নিচ্ছি তড়িৎ বিশ্লেষক কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি পার্থক্য থাকতে পারে। সো সবাই খেয়াল করে দেখো, এখানে গ্যালভানিক কোষ, যেটার অপর নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ড্যানিয়েল সেল, আর একটা বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক কোষ বা তড়িৎ বিশ্লেষক কোষ। সো দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? সো আমরা 5 এ এবং এই লেকচারে, লেকচার 5 এবং লেকচার 6 এ আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষ আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কিরকম। সবাই মনে রাখবে তড়িৎ রাসায়নিক কোষ অলওয়েজ 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। যেখানে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কোষ দেখবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যেটাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। কারণ গ্যালভানিক কোষের অপর নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ, বা এটাকে ড্যানিয়েল সেলও বলা যেতে পারে। আর তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ সবসময় মনে রাখবে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন খেয়াল করে দেখো যে এইটা যেটা আমি এখানে পড়াচ্ছি, যে এটার কাজটা কি। গ্যালভানিক কোষের কাজটা হচ্ছে অলওয়েজ মনে রাখবা ইলেকট্রিসিটি ক্রিয়েট করা, অর্থাৎ বিদ্যুৎ তৈরি করা। কিভাবে বিদ্যুৎ তৈরি করবে? সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা সে বিদ্যুৎ তৈরি করবে। এখানে একইভাবে দেখো তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে বলা হচ্ছে যে তুমি নিচ থেকে কারেন্ট দিবে আর তুমি নিচ থেকে ইলেকট্রিসিটি দিবে এবং সেখানে প্রোডাক্ট তৈরি করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কোষের মাধ্যমে বাহ্যিক উৎস থেকে কোষে তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে নতুন পদার্থের সৃষ্টি করা হয়।
বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের উদাহরণ, আর এটা হচ্ছে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের উদাহরণ। ঠিক সেম ভাবে 3 নম্বরে দেখো, এখানে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যানোডে তড়িৎদ্বার, অর্থাৎ আমার গ্যালভানিক কোষে অ্যানোডের যে তড়িৎদ্বারটা আছে সেটা সবসময় কি থাকবে? ঋণাত্মক থাকবে। এবং কিভাবে বুঝবো সেটা? লোন দিয়ে বুঝবো। লোন মানে কি? লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, আর RRCP মানে কি? রাইট রিডাকশন ক্যাথোড পজিটিভ। অর্থাৎ সবসময় মনে রাখবা বাম পাশে যে তড়িৎদ্বারটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ, ডান পাশে যে তড়িৎদ্বার থাকবে সেটা হচ্ছে কি? পজিটিভ। কিন্তু ইলেকট্রোলাইটিক কোষের মধ্যে সেটা হচ্ছে পুরোপুরি ভিন্ন। কিভাবে ভিন্ন? তুমি যেটা মনে করছো, তুমি যেটা অ্যানোড ঋণাত্মক ধরেছো, সে অ্যানোডটা এখানে পজিটিভ। দেখো এখানে কিন্তু বাম পাশেরটা অ্যানোড, এখানে কিন্তু বাম পাশেরটা অ্যানোড, বাট ডিফারেন্স কোন জায়গায়? এখানে বাম পাশের অ্যানোডটা ঋণাত্মক আর এখানে বাম পাশের অ্যানোডটা পজিটিভ। সো পজিটিভ যেহেতু বলা হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে পাও এবং এনসিআর। পাও মানে কি? পজিটিভ অ্যানোড অক্সিডেশন, আর এনসিআর মানে কি? নেগেটিভ ক্যাথোড রিডাকশন। ওকে, সো দেখো এখানে এটাই বলা হচ্ছে যে অ্যানোডে তড়িৎদ্বারটি ঋণাত্মক আর এখানে অ্যানোডে তড়িৎদ্বারটি ধনাত্মক। শেষ। এরপর একটা জিনিস মাথায় রাখবা যে গ্যালভানিক কোষে তুমি যেদিক থেকে কারেন্ট আসবে, অথবা তুমি এটা মনে রাখতে পারো যে যেদিক দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে, যেই দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন ফ্লো হচ্ছে না, তার অপোজিট দিকে, অর্থাৎ যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হবে। মাথায় ঢুকছে এটা? যেদিকে আমার ইলেকট্রন ফ্লো হবে, অর্থাৎ ইলেকট্রন যদি ফ্লো হচ্ছে কোন দিকে? অ্যানোড থেকে ক্যাথোডে, আর কারেন্ট ফ্লো হবে ক্যাথোড থেকে অ্যানোডে, অর্থাৎ তার অপোজিট সাইডে। এখানে বলা হচ্ছে দেখো যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটে তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে ঘটে। আর এটা হচ্ছে দ্রবণের মধ্যে যেদিকে আয়নের প্রবাহ ঘটবে তড়িৎ প্রবাহ সেই দিকে ঘটবে। অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা অপোজিট দিকে, আর এটা হচ্ছে যেদিকে আয়নের প্রবাহ ঘটবে তড়িৎ প্রবাহ সেদিকেই ঘটবে। আর এখানে লবণ সেতু ব্যবহারের প্রয়োজন পড়ে অবশ্যই, কারণ লবণ সেতু এখানে না হলে কিন্তু আমার তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে না, অর্থাৎ আমার সেখানে কি কারেন্ট ফ্লো হবে না, এটা বলা হচ্ছে। আর এখানে লবণ সেতু ব্যবহারের প্রয়োজন পড়ে না, এখানে লবণ সেতু ব্যবহারের প্রয়োজন পড়ে। আর কোষ বিক্রিয়াটা কি? কোষ বিক্রিয়াটা হচ্ছে খুবই সিম্পল, A + B2 + A2 + B। এটা অর্থ কি? সেটা হচ্ছে যে এখানে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। এখানে কিন্তু অ্যানোডে জারণই হবে, কারণ পাও মানে কি? পজিটিভ অ্যানোড অক্সিডেশন, অ্যানোডে এখানেও জারণ হবে। কিন্তু এটার বিক্রিয়া আর এটার বিক্রিয়ার মধ্যে তফাৎ কোন জায়গায়? এখানে যে ক্যাটায়নটা উৎপন্ন হবে সেই ক্যাটায়নের কাজটা কি জানো? এখানে ফার্স্ট অফ অল তড়িৎ বিশ্লেষিত হবে, তড়িৎ বিশ্লেষিত হয়ে সে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তো এটা আসলে এটা কিন্তু এভাবে হয়। আমি তোমাকে একটু যদি দেখাই, আমার মার্কারটা দিয়ে আমি যদি দেখাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা এরকম হবে। এটা কিরকম হবে? এটা হবে এরকম। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই যে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন যে উৎপন্ন হচ্ছে, এটা চাবে চার্জ মুক্ত হওয়ার জন্য। দুটোর মধ্যে ডিফারেন্স কোন জায়গায় জানো? এখানে বিশ্লেষিত হয়ে যখন ক্যাটায়ন এবং আয়ন তৈরি করবে, এই ক্যাটায়নটা যাবে কার কাছে? ক্যাথোডের কাছে। এই আয়নটা যাবে অ্যানোডের কাছে। এটা কিন্তু এই ক্লাসে আলোচনা করেছিলাম। সো তারা হচ্ছে কি হবে? চার্জ মুক্ত হবে। আর এখানে খেয়াল করে দেখো, এখানে চার্জ মুক্ত হবে না, এখানে অ্যানোডে জারণ হবে, জারণে যে ইলেকট্রনটা ছাড়ানো হয়েছে সেটা ক্যাথোডে চলে যাবে এবং এভাবে বিদ্যুৎ তৈরি হবে। আর যেদিকে ইলেকট্রন যাবে তার অপোজিট দিকে বিদ্যুৎ ফ্লো হবে। আর এখানে বিশ্লেষিত হবে, বিশ্লেষিত হয়ে চার্জ মুক্ত হবে এবং চার্জ মুক্ত হয়ে সে প্রোডাক্টটা তৈরি হবে। সো আমাদের পার্থক্য ছিল এটাই। তোমরা ভালোভাবে লেকচার 5 এবং 6 দেখবে। লেকচার 5 এ আমি আলোচনা করেছিলাম তড়িৎ বিশ্লেষণ তড়িৎ রাসায়নিক কোষ, আর লেকচার 6 এ আলোচনা করেছি তড়িৎ বিশ্লেষক কোষ, আর দুইটার মধ্যে পার্থক্য তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সো ভালোভাবে নোট ডাউন করবে, ভালোভাবে শিখবে। এবং নেক্সট পরবর্তী যে লেকচারটা আসবে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র এবং ফ্যারাডের দ্বিতীয় সূত্র, দুটোই আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলোকে ভালোভাবে সিরিয়াসভাবে নিবে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবে।